আসসালামু আলাইকুম। আজ ৭ মার্চ ২০২৬ শনিবার। দৈনিক প্রথম আলো আমাদের সামনে আছে। আমরা এখান থেকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসার মতো। আসেন শুরু করি। দেখেন, আজ আপনার ঐতিহাসিক ৭ মার্চ। সময়ের পরিক্রমার এটার গুরুত্ব কিন্তু আসলে কখনো কমবে না। আমরা এখান থেকে কিছু প্রশ্ন জানার চেষ্টা করি, যেগুলো কাজে লাগতে পারে। দেখেন, আপনার ১৯৭১ সালের ৭ মার্চ আপনার ছিল রবিবার, আর ভাষণটি ছিল আপনার ১৮ বা ১৯ মিনিট বলা হয় আর কি। তো এই দিন আপনার ৭ মার্চ ছিল রবিবার, যেমন আজকে তো শনিবার। দেখেন, ৭ মার্চ ভাষণকে আপনার ১৮63 সালের আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত গেটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়, এই ৭ মার্চ ভাষণটি। আবার দেখেন আপনার যে আপনার ২০১৭ সালে ৩০ অক্টোবর আপনার এটা কিন্তু বিশ্ব ঐতিহ্যের, এই ভাষণটা আর কি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে আর কি ইউনেস্কো। এটা আপনার ২০১৭ সালের ৩০ অক্টোবর। তো এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখেন যে আপনার জ্বালানি তেল বিক্রির সীমা ঠিক করে দিল বিপিসি, অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। আপনার মোটরসাইকেল চালকেরা এখন থেকে দিনে ২ লিটার বেশি জ্বালানি তেল কিনতে পারবেন না, আর গাড়ির মালিকেরা পাবেন দিনে ১০ লিটার। দেখেন, বিপিসি নির্ধারিত তেল দিয়ে সাধারণ মানুষ চলতে পারবে, তবে রাইড শেয়ারের মোটরসাইকেল চালকেরা দুশ্চিন্তায় আছে। আচ্ছা, দেখেন, ইরানে নির্বিচারে হামলায় প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ। আপনার ৭ দিনে কিন্তু ১,৩২০ জনের বেশি মৃত্যু হয়েছে। এর মধ্যে কিন্তু আপনার ১,০৯৭ জন মানুষ হচ্ছে আপনার বেসামরিক মানুষ। এর মধ্যে শিশু আছে, স্কুল কলেজে যেভাবে হামলা হচ্ছে সেটা, এবং এটাকে আপনার বলা হবে কিন্তু যুদ্ধাপরাধ। এটা হচ্ছে বিষয়। যেমন দেখেন আপনার আপনার যুদ্ধের নতুন ধাপ শুরু ইসরায়েলের। ইরানের সরকারি অবকাঠামো ধ্বংসে জোর, B2 বোমারু বিমান থেকে হামলা যুক্তরাষ্ট্রের। আচ্ছা, দেখেন আপনার ইরানকে বিভক্ত করার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। মূলত এইখান থেকে আমরা কিছু জিনিস বোঝার চেষ্টা করব। আসলে লক্ষ্য কি? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আপনার পারমাণবিক কারখানা বা সক্ষমতা ধ্বংস করা, নাকি অন্য কোনো কাহিনী আছে? যেমন আপনার মধ্যপ্রাচ্যতা মোটামুটি কিন্তু ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাদের সমর্থনের মধ্য দিয়ে কাভার করে নিয়েছে, শুধু ইরানই বাদ ছিল। দেখেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অর্ধশতক বছর ধরে একটি অভিন্ন পরিকল্পনা করে আসছে, আর তা হলো মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর হয় নিজেদের প্রভাব বলয়ে নিয়ে আসা, অথবা যাদের আনা যাবে না তাদের ছোট ছোট অংশে বিভক্ত করে দুর্বল করে দেওয়া। ইরানে মার্কিন যুদ্ধ সেই পরিকল্পনার অংশ। এরপর লিবিয়া, সুদান, সিরিয়া। ইসরায়েলের আরব দেশগুলো নিজ আগ্রহেই ইসরায়েলের সঙ্গে উপসাগরের আরব দেশগুলো নিজ আগ্রহতেই আপনার ইসরায়েলের সঙ্গে গাঁটছটা বেঁধেছে। বাকি ছিল ইরান। এখন সেটিকে বাগে আনার কাজ প্রায় গুছিয়ে আনা হয়েছে। দেখেন, মার্কিন ইসরায়েলের তরফ থেকে অবশ্য ভিন্ন কথা বলা হয়েছে। কেন এই যুদ্ধ, তার ব্যাখ্যায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন আপনার পারমাণবিক অস্ত্রাগার এগুলো আর কি মূলত তাদের লক্ষ্য আর কি, যে ধ্বংস করে দেওয়া। আচ্ছা, আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন, আপনার বিভক্ত করা, দুর্বল করাই যে মূল লক্ষ্য, সেটার একটা ব্যাখ্যা দেখেন। একাধিক ইসরায়েলি রাজনীতিক ও সামরিক ব্যক্তিত্ব অনেক আগে থেকেই ইরান ও অন্যান্য আরব দেশকে বিভক্ত করার মাধ্যমে দুর্বল করার পক্ষে যুক্তি দেখিয়ে আসছেন। তাদের অন্যতম হলেন সামরিক মার্কিন বিশেষজ্ঞ ওদেদ ইয়ানন। ৮০ দশকে তিনি প্রস্তাব করেন, নিজের অস্তিত্বের স্বার্থে ইসরায়েলের উচিত হবে প্রতিবেশী আরব দেশগুলোকে টুকরো টুকরো করে ফেলা। তার যুক্তি ছিল, অটোমান সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যেসব স্বাধীন আরব দেশ গঠিত হয়েছে তা আর্টিফিশিয়াল বা কৃত্রিম। তাসের দেশের মতো এই দেশগুলো ভেঙে ফেলা যায়, আর সেটাই হবে ইসরায়েলের জন্য সবচেয়ে বুদ্ধিমান রণনীতি। সাবেক ইসরায়েলি জেনারেল গিওরা ইলান্দো আরও স্পষ্ট করে বলেছেন, ইরান আসলে প্রতিদ্বন্দ্বী জাতিগোষ্ঠীতে বিভক্ত একটি দেশ। এদের মধ্যে যদি সাম্প্রতিক পারস্পরিক লড়াইটা উস্কে দেওয়া যায় তাহলে ইসরায়েলের লাভ। সেই লক্ষ্যে প্রথম কদম হলো কুর্দিদের দলে ফেরানো। বৃহস্পতিবার রয়টার্সের ট্রাম্প বলেন, তাহলে ব্যাপারটা চমৎকার হবে। এরকম ভ্রাতৃঘাতী লড়াইয়ে লিবিয়া গেছে, সুদান গেছে, লেবানন গেছে, সিরিয়া গেছে, এমনকি ইরাকও সেই পথে। ইরাকের বর্তমান শাসককে যদি এক ধাক্কায় ফেলে দেওয়া না যায়, তাহলে ঘরের ভেতরেই যদি
না যায়, তাদের ঘরের ভেতরেই যদি গৃহযুদ্ধের আগুন জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে আখেরে কার লাভ তা বুঝতে রকেট বিজ্ঞানী হতে হয় না। মানে বিভক্ত করাই হচ্ছে আপনার মূল লক্ষ্য। দেখেন, নিঃশর্ত আত্মসমর্পণ করতে ইরানকে ট্রাম্পের হুমকি দেওয়া হয়েছে, এবং ট্রাম্প বলেছে যে একটা ওই দেশের বিভিন্ন নেতাদের সাথে বসে তারা একটা ঐকমত্যের মাধ্যমে সে দেশে সরকার বসাতে চায়। যেমনটা আপনার ভেনেজুয়েলার ক্ষেত্রে যেমন হলো, নিকোলাস মাদুরোকে যেমনি তুলে এনে তাদের মতো করে চেষ্টা করা হলো আর কি, যে ওই দেশ ভেনেজুয়েলা এখন ট্রাম্প শাসন করবে বা তাদের লোকজন শাসন করবে আর কি, এইভাবে চেষ্টা করা হয়েছে। এটাও একই ধারায় নিয়ে যাচ্ছে আর কি। কিন্তু দেখেন, ইসরায়েলে আপনার আপনার ভেনেজুয়েলা কাউকে মেরে ফেলা হয়নি, পাশাপাশি আপনি দেখেন রাশিয়াতেও কিন্তু কোনো মেরে ফেলা হয়নি। মূল সমস্যা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের একজন বড় নেতাকে কিন্তু হত্যা করা হলো। তো দেখেন, নারী ক্ষমতা নিশ্চিত চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। এটা একটা সামাজিক সুরক্ষা কর্মসূচি। যেমন আপনার বিধবা ভাতা আছে, পাশাপাশি আপনার আপনার বিধবা ভাতা, তারপরে আর মনে আসছে না এই মুহূর্তে, যাই হোক। তো আপনার সেগুলো কি হয় যে আপনি ওটা তো আপনার বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দেয়। এটা কিন্তু আপনার সব মানে পর্যায়ক্রমে সবাইকে, গরিব ধনী সবাইকে আসলে এটা দেওয়া হবে আর কি। তো সে দেখেন এখানে আপনার পুরনোদের হটিয়ে জয়ের পথে তরুণদের দল, এটা আপনার হচ্ছে আপনার আর আর এসপি, আপনার রাষ্ট্রীয় হচ্ছে আপনার স্বতন্ত্র পার্টি আর কি। এই বালেন্দ্র শাহ গত অভ্যুত্থানে কিন্তু তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। দেখেন, আমাদের সাথে এই দেশের একটা পার্থক্য দেখেন, ওদেরকে বলা হয় আপনার নেপালকে মোটামুটি রাজনীতি খুব ভালো সচেতন, ওরা ভালো আর কি। তো আমাদের এখানে কিন্তু তরুণদের দল যেতে পারেনি, এবং সে দেশে কিন্তু চলে গেছে আর কি তারা ক্ষমতায়। বালেন্দ্র শাহ দল এগিয়ে আছে আর কি, এবং তিনি প্রধানমন্ত্রী হবেন এটাই বোঝা যাচ্ছে আর কি। আবার এদেশে একটা পার্থক্য আছে যে যিনি পালিয়ে গেছেন আর কি, কেপি শর্মা ওলি, তারাও কিন্তু ছিলেন, নির্বাচনে অংশগ্রহণ করেন আর কি। এবং সুশীলা আর কি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। যাই হোক, দেখেন এটা অন্ত বিষয় দেখি, ইন্টারন্যাশনাল বা হচ্ছে দেখেন মার্চের অগ্নিঝরা ইতিহাস কিভাবে মূল্যায়িত হবে, এটা বড় একটা কলাম, একটা বিশ্লেষণ একটু সংক্ষেপে বলি। দেখেন, যে রাজনৈতিক সংগ্রাম আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে, সেই রাজনীতিরই বলি হতে হয়েছে আমাদের ইতিহাসের সবচেয়ে মহামান্বিত সময়কে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে কোনো আলোচনা রেসকোর্সের এই ঐতিহাসিক ভাষণ ছাড়া যেমন অসম্পূর্ণ, তেমনি যুদ্ধের গল্প থেকে যায় অসমাপ্ত। মুক্তিযুদ্ধের রাজনৈতিক দর্শন তথা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারকে সব জবরদস্তিমূলক বয়ানের বিপরীতে রক্ষা করা আমাদের রাষ্ট্রীয় ও জাতীয় দায়িত্ব। আচ্ছা দেখেন, ইরানে আপনার মার্কিন হামলা, রাজনৈতিক চাপে আপনার ইরানের সাথে কিন্তু ভারতের একটা ভালো সম্পর্ক আছে, এবং ইরানে কিন্তু আপনার একটা জাহাজ মানে আপনার গেছিলো আপনার আপনার কি বলে ভারতের মানে আমন্ত্রণে মহড়ায় গেছিলো একটা দল। তো আসার সময় কিন্তু সেখানে হামলা করা হয়েছে। তো এটা একটা কেমন হয়ে গেল না ভারতের জন্য, যে আমাদের কাছে আসলো আর আমাদের পার হওয়ার পরপরই সেটা ধ্বংস করে দিল আর কি। তো এতে একটু চাপ কাজ করছে আর কি ভারতের মানে অভ্যন্তরীণ রাজনীতিতে তো বটেই, কিন্তু দেখেন ইন্টারন্যাশনালে কিন্তু অনেক প্রভাব বিস্তার করে আর কি। যে ভারত নিজেও তো এখন একটা মানে অন্যতম পরাশক্তি হয়ে যাওয়ার পথে আর কি। হ্যাঁ, কারণ তারা তো কোনো অক্ষে নাই, তারা এশিয়া আমেরিকাকেও সেভাবে ফলো করতে চাচ্ছে না, বা রাশিয়াকে করে না, তারা নিজেদের মতো চাচ্ছে নিজেরা যাতে করে হইতে পারে। সেক্ষেত্রে এখন একটা চাপ কাজ করতেছে আর কি। এবং দেখা যায় কি ওরা কিন্তু কয়েকজনকে আবার দিল, মানে নিরাপত্তা দিচ্ছে বা আশ্রয় দিয়েছে আর কি আপনার ইরানের। সেক্ষেত্রে এখন কোন দিকে যাবে সেটা একটু দেখার বিষয় আছে আর কি। আচ্ছা দেখেন, আফগানিস্তানের সীমান্তে কিন্তু হামলা চলছে আমাদের এই আফগানিস্তানে। এটা চললে কিন্তু অনেক ঝামেলা আছে। যেমন ধরেন একটা কলাম পড়ছিলাম আর কি, চীনের বিভিন্ন উদ্যোগ আছে বা আপনার রাশিয়ার উদ্যোগগুলো আছে, এখানে থমকে দাঁড়াচ্ছে আর কি এই সীমান্তে। দেখেন, আফগানিস্তান সীমান্তে হামলা অব্যাহত রেখেছে পাকিস্তান। আফগানিস্তানও পাল্টা জবাব দিচ্ছে। গতকাল সীমান্তে আপনার 12টি স্থানে গোলাগুলি হয়েছে। জাতিসংঘ জানিয়েছে এক সপ্তাহ বেশি সময় ধরে চলা
এই সংঘাতের ফলে ইতোমধ্যে আপনার 1 লাখের বেশি মানুষ ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। আপনার পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে তারা কান্দাহার সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে স্থল ও আকাশপথে অভিযান চালিয়েছে। অভিযানে বেশ কয়েকটি আফগানিস্তান সীমান্ত চৌকি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা। আচ্ছা, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কী বলছে দেখেন, সীমান্তের 24টি স্থানে তালেবান বাহিনী পাকিস্তানের সামরিক স্থাপনায় আঘাত এনেছে। বিবৃতিতে আরও বলা হয়, রাতভর লড়াইয়ে 7 জন আফগানিস্তানের বেসামরিক নাগরিক এবং 3 জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। আচ্ছা, তুরস্ক সহ বেশ কিছু দেশ যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, তবে উপসাগরীয় দেশগুলো বর্তমানে ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকায় এই সংঘাতের দিকে তেমন মনোযোগ দিতে পারছে না। দেখেন, আপনার আগে নিরীক্ষা খাতায় বা ঋণ মৌকুব সুবিধা আর কি, আপনার কৃষি ঋণ মৌকুবের যে কথাটা সরকার থেকে বলা হয়েছে, এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আর কি, মানে কীভাবে দিবে আর কি। অর্থ মন্ত্রণালয় হিসেবে 15 ব্যাংকের মোট 13,17,498 জন কৃষক এই সুবিধা পাবেন। এজন্য সরকারের খরচ হবে 1,568 কোটি টাকা। দেখেন, এটা একটা কিন্তু আপনার বিএনপির একটা নির্বাচনী ইস্তেহার ছিল আর কি, যে আপনারা ঋণ মাফ করবেন 10,000 টাকার যাদের ভিতরে যাদের আছে আর কি, কৃষি ঋণ সুদসহ মাফ করে দেওয়া হবে আর কি। তো আপনার সবচেয়ে বেশি কৃষি ব্যাংকে ঋণটা আছে, তবে সোনালী ব্যাংক, রাকাব, অগ্রণী ব্যাংক আর হচ্ছে আপনার জনতা ব্যাংকে আর কি। তো দেখেন, আপনার উত্তরে বেড়েছে চায়ের উৎপাদন, চাষ 2। চা শিল্প গত বছর শেষে উত্তরের 5 জেলায় আগের বছরের চেয়ে চা উৎপাদন 58.5 লাখ কেজি বেড়েছে আর কি। তো এটা খুব ভালো দিক। আপনার সাধারণত সিলেট বা এই অঞ্চলগুলোতে তো আমরা তো সবসময় চায়ের এই তো দেখি, তাই না? তো আপনার উত্তরেও আরও বাড়লে তো আমাদেরই লাভ হবে আর কি, অনেক বেশি। আচ্ছা, চা উৎপাদনের দিক থেকে টানা 5মবারের মতো দ্বিতীয় অবস্থানে উত্তরাঞ্চল। আপনার উত্তরের 5 জেলায় বর্তমানে নিবন্ধিত 12টি ও অনিবন্ধিত 18টি বড় চা বাগান রয়েছে। গত বছর চা চাষের জমির পরিমাণ বেড়ে দাঁড়ায় 11,611 একরে আর কি। তো এটা খুব ভালো সংবাদ আর কি। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।